ড্যাশ অ্যাজিউমস দ্যাট দ্য এন্টারপ্রাইজ উইল কন্টিনিউ টু এক্সিস্ট আ ফরসিয়েবল পিরিয়ড। কোন কনসেপ্টে বলেছে কি এন্টারপ্রাইজ ফরসিয়েবল পিরিয়ডে যাবে? ফরসিয়েবল পিরিয়ড মানে কি ইনডেফিনেট পিরিয়ড, মানে কোনো একদম নিশ্চিত আগে ইনফিনিটি চলতেই থাকবে। গোয়িং কনসার্ন কনসেপ্ট, গোয়িং কনসার্ন কনসেপ্টে বলা হয়েছে কি তোমরা যারা বিজনেসে রেকর্ডিং করছো তখন তুমি এইটা ভেবে চলবে कि बिजनेस काल के बंद हो सेटा ना, बिजनेस फॉरसेबल पीरियड चलते थकबे, यानी बिजनेस हमेशा चलते रहेगा। तभी तुम डेप्रिसिएशन जो कर रहे हो ना, तुम जो डेप्रिसिएशन निकाल रहे हो तो तुम समझ रहे हो कि तुम्हारा मशीन इतना साल तक चलेगा, तो यानी मशीन चलेगा मैंने तुम बिजनेस को भी उतना साल तक एज्यूम किए होगे, यानी लॉन्ग टर्म पीरियड तुम एज्यूम कर रहे हो। तो नहीं तो तुम्हारा कल का इस साल का रिजल्ट के बाद तुम अगले साल का सोचोगे तो तुम तो डेप्रिसिएशन कैलकुलेशन नहीं कर पाओगे, तो बहुत सारा कैलकुलेशन नहीं होगा। कैलकुलेशन तभी पॉसिबल है जब तुम ये मान के चलते हो कि बिजनेस फॉरसेबल पीरियड तक कंटिन्यू चलेगा अकाउंटिंग में। तो उस कौन सा कॉन्सेप्ट में ऐसा बात बोला है? गोइंग कंसर्न कॉन्सेप्ट में। नेक्स्ट ताले ओके बोलते गोइंग कंसर्न कॉन्सेप्ट। नंबर 4, अकॉर्डिंग टू दी डैश प्रिंसिपल स्टॉक इज वैल्यूड एट लोअर ऑफ कॉस्ट और नेट रियलाइजेबल प्राइस। देखो একটা কনসেপ্ট আছে, এটা তো গোয়িং কনসেপ্ট হলো। সাপোজ সিপি কস্ট প্রাইস আমার আছে 10,000 আর নেট রিয়েলাইজেবল প্রাইস এটাকে আমরা এমএলপি বলবো, মার্কেট প্রাইস আছে 12,000। তাহলে আমরা ক্লোজিং স্টকে ভ্যালু দুটো দেওয়া আছে, কস্ট প্রাইস দেওয়া আছে 10,000 আর নেট রিয়েলাইজেবল প্রাইস বা মার্কেট প্রাইস 12,000 দেওয়া আছে। তাহলে আমি ক্লোজিং স্টক আমি কোনটাকে ধরবো? 10,000। রিচেভার ইজ লোয়ার, এই কথাটা তখনই থাকবে, দুটো ভ্যালু থাকবে স্টকে, কস্ট প্রাইস আর মার্কেট প্রাইস, যেটা ছোট হবে সেটাকে আমরা কনসিডার করি। আর কস্ট প্রাইস আছে তোমার ভাবো 15,000 আর মার্কেট প্রাইস ডাউন হয়ে গেল, মানে মার্কেট প্রাইস মানে আজকে যদি বিক্রি করতো নেট রিয়েলাইজেবল প্রাইস কত হবে তোমার? ওইটা হবে ভাবো 13,000। এবার আমি কোনটা নেব? তখন তো কস্ট প্রাইস 10,000 আর মার্কেট প্রাইস 12,000, আমরা 10,000 নিলাম। এবার কোনটা নেব? 13,000 কেন কি হুইচএভার ইজ লোয়ার। তাহলে এইটা ধরতে হবে নাকি কস্ট প্রাইসে নিতে হবে মার্কেট প্রাইসে? এমনি না, দুটোর মধ্যে যেটা ছোট হয় তাকে নিতে হয়। তাহলে সেই হিসাবে কি হচ্ছে ক্লোজিং স্টক এবার কি হবে? 13,000। 15 আর 13 ছোটো কে? 13, তাহলে 13,000। কিন্তু কোয়েশ্চেনটা এইদিকে এইটা জিজ্ঞেস করিনি, কোয়েশ্চেন জিজ্ঞেস করছে এটা কোন কনসেপ্টে হয়। তাহলে দেখো তোমার যখন বেড়ে গেছিলে তখন তুমি কমটা দেখালে, কিন্তু মার্কেটে প্রাইস কমে গেছে তখন তুমি আবার মার্কেট প্রাইসটা শো করলে। কস্ট প্রাইস থেকে মার্কেট প্রাইস যখন বেড়ে গেছে তখন তুমি আর মার্কেট প্রাইস দেখালে না, তুমি নিজের কস্ট প্রাইসই রাখলে, কম টাকাটা দেখালে। কস্ট প্রাইস থেকে মার্কেট প্রাইস ডাউন যখন হলো, কমে গেল, লসের দিকে গেল, তখন তুমি কিন্তু মার্কেট প্রাইস শো করে দিলে। কনজারভেটিভ কনসেপ্ট, এটাকে বলা হয় কনজারভেটিভ কনসেপ্ট। মানে হয় দুঃখ দিখাও সুখ ছিপাও, মানে তোমার বেড়ে গেলে দাম তখন কোনো জিনিস শো করবে না, কেন একটা রেভিনিউ তোমার ফিউচারে টাকাটা বেশি পাবে সেটা তোমাকে এস্টিমেট করবে না। তোমার কিন্তু ফিউচারে লসে ভ্যালুটা যদি যাচ্ছে সেটাকে তুমি এস্টিমেট করবে। তাহলে এটা কনজারভেটিজম कॉन्सेप्ट होता है ना बहुत सारा फैमिली में कि दुख होने पे बता दो सबको, लेकिन खुशी वाला बात छिपा के रखो। तो কনজারভেটিজম কনসেপ্ট বা এটাকে প্রুডেন্সও বলা হয়, প্রুডেন্স। তাহলে অপশানে তোমার প্রুডেন্স থাকে, তাহলে প্রুডেন্স কনজারভেটিভ দুটোর মিনিং সেম। কনজারভেটিজমকে প্রুডেন্সও বলা হয়। 5 নম্বরে কোয়েশ্চেনে কী বলছে ঠিক আছে? তো বলছে रिकॉग्नाइजेशन ऑफ एक्सपेंसेस इन द सेम पीरियड इज एसोसिएट विथ रेवेन्यू माने तुम अपना इनकम के साथ उसी साल का खर्चा को रिकॉग्नाइज मैंने पहचानना या रिकॉर्ड करना, किसी साल का इनकम के साथ उसी साल का ही खर्चा को रिकॉग्नाइज करना। ये कौन सा कॉन्सेप्ट बोला है? कौन कॉन्सेप्ट अनुযায়ী যেই বছরে রেভিনিউ আছে সেই বছরেই এক্সপেন্সেসকে তুমিই করবে, এটা কোন কনসেপ্টে বলা হয়েছে জানো? सेम ईयर का एक्सपेंस, वेदर इट इज पेड और नॉट, वेदर इट इज रिसीव्ड और नॉट। ठीक है, तो सेम ইয়ারে যদি এক্সপেন্সেস ইনকার্ড হয়েছে বা ইনকাম আর্ন হয়েছে তোমাকে শো করতে হবে ওই বছরের রেভিনিউর সাথে ওই বছরের এক্সপেন্সেসকে ম্যাচ করতে হবে। এটা কোন কনসেপ্টে? আমি আনসার বলে দিলাম এখন মুখ থেকে, ম্যাচিং কনসেপ্ট। কোন সা? ম্যাচ করতে হবে বলে দিয়েছিলাম না, ম্যাচিং। বলছি স্যার যে পেটে আসছে
पेट থেকে বের করতে হবে मुझे। मैचिंग कॉन्सेप्ट में बोला है कि इस साल का जो भी रेवेन्यू है, सोचो इधर रेवेन्यू हो रहा है, सेल्स हो रहा है, सेल्स में मेरा कैश सेल है, क्रेडिट सेल है। कैश सेल 10 लाख का है, क्रेडिट सेल मेरा पैसा तो मिला नहीं है लेकिन इस साल का है, तो भी हम इसको लिखेंगे 15 लाख। 15 लाख का। और परचेज सपोज है इस साल, परचेज में कैश परचेज, क्रेडिट परचेज। कैश परचेज है तो हमारा 2 लाख, क्रेडिट परचेज 8 लाख। तो 8 लाख का तो पेमेंट किए नहीं लेकिन तब भी इसको 10 लाख दिखाएंगे। और अदर एक्सपेंसेस में, अदर एक्सपेंसेस हम एक एग्जांपल दे रहे हैं, ठीक है। तो पे तुम किए हो सपोज 50,000 और आउटस्टैंडिंग है, एक्सपेंसेस ड्यू को क्या बोलते हैं, आउटस्टैंडिंग, तो भी उसको लेना है क्योंकि इसी साल से रिलेटेड है। तो टोटल 1.5 লাখ মানে 1.5 লাখ আর 50,000, 2 লাখ টাকা তুমি টোটাল দেখালে। এই যে এই বছরের ইনকামের সাথে এই বছরের এক্সপেন্সেসকে তুমি ম্যাচ করলে 10 আর 2 12, তাহলে আনসার যে আসলে সে প্রফিটটা যেটা আসলো সেটা কারেক্ট প্রফিট হবে। কিন্তু তুমি বলবে না এই টাকা তো আমি পেমেন্ট করিনি, তাহলে তো তোমার ভুল প্রফিট এসে যাবে। এই টাকাটা আমি পেমেন্ট করিনি, এই টাকা খরচা এখন দেবো কেন, এমনি না, ঠিক আছে। তো ম্যাচিং কনসেপ্ট বলছে তোমার পেমেন্ট হোক না হোক, ইনকাম হোক না হোক, আর যদি কোনো প্রিপেড থাকো তাহলে তাকে সরিয়ে দিতে, ঠিক আছে। 10 লাখ, 10 লাখ আর 2 লাখ, 12 লাখ। 15 লাখ থেকে 12 মাইনাস করলে কত আসে, 15 থেকে যদি 12 মাইনাস করো 3 লাখ হলো, এটা কারেক্ট প্রফিট। যদি তুমি এই ইনকামগুলো আউটস্ট্যান্ডিং ডিউ যে সরিয়ে দিলে তুমি খরচা কম দেখাবে। ওইটা তো নেক্সট ইয়ার তুমি যখন পেমেন্ট করবে সেই বছর তো খরচা না, তাহলে যেই বছরের খরচা ওই বছরের রেভিনিউর সাথে ম্যাচ করাটাকে কি বলা হয়, ম্যাচিং কনসেপ্ট। অ্যাকর্ডিং টু ড্যাশ only transaction that can be measured in money terms are recorded in the account। কোন কনসেপ্টে বলেছে, যে ট্রানজ্যাকশনকে তুমি মানিতে মেজার করতে পারো তাকেই রেকর্ড করবে। যদি মানিতে মেজার করতে পারো না, টাকা দিয়ে মেজার করতে পারো না, তাহলে রেকর্ডিং হবে না। কোন কনসেপ্টে বলা আছে, এটাই তো মানি মেজারমেন্ট কনসেপ্ট। যেমনি কারোর ডেথ হয়ে গেছে, এমপ্লয়ির ডেথ হয়ে গেছে, তাকে তুমি কি মানি থেকে মেজার করতে পারবে, কিন্তু তার বাড়ির লোককে কম্পেনসেশন যখন পেড করবে সেটা মানিতে মেজার করা যাবে। কম্পেনসেশন পেডটা মানি মেজারমেন্টের জন্য ওইটা রেকর্ডিং হলো, আর ডেথটা ইভেন্টটা আমরা ওটা ইভেন্ট হলো, ওটা ট্রানজ্যাকশন হলো না, বুঝতে পারলে। তাহলে এটা কত নাম্বার ছিল, এটা হচ্ছে মানি মেজারমেন্ট কনসেপ্ট, মানি মেজারমেন্ট কনসেপ্ট, ঠিক আছে। ইফ আ বিজনেস এন্টিটি প্রিন্সিপাল ইজ নট ফলোড, true dash and true dash of a business entity cannot be ascertained। business entity concept মানে কি হচ্ছে, business entity concept মানে কি হচ্ছে বলো। business is differ from businessman, business আলাদা, বিজনেসম্যান আর অনার আলাদা, অনারকেও আর সাইডে ধরা হবে। ট্রানজ্যাকশন কিসের হিসাবে লেখা হবে, বিজনেসে, ঠিক আছে। তো বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে ট্রানজ্যাকশন রেকর্ড হয়, এইটাই বলা হয়েছে। এইটা যদি তুমি ফলো না করো, বিজনেস এন্টিটি কনসেপ্ট যদি ফলো না করো, তাহলে তুমি ট্রু প্রফিট লস আর লস বের করতে পারবে না। তো ট্রু অ্যাকচুয়াল প্রফিট আছে কি লস আছে সেটা জানার জন্যে বিজনেস আর বিজনেসম্যানকে দুটো আলাদা করতে হবে। তাই জন্যে বিজনেস আর বিজনেসম্যানকে আমরা আলাদা করে রেকর্ডিং করি। তাহলে বিজনেস এন্টিটি কনসেপ্ট করলে কি হয়, ট্রু পিকচার অফ প্রফিট অ্যান্ড লস পাওয়া যায়। তাহলে এদিকে হচ্ছে ট্রু প্রফিট অ্যান্ড ট্রু লস অফ দি বিজনেস এন্টিটি। দেখো প্রফিট অ্যান্ড লস তো ট্রু প্রফিট অ্যান্ড লস বলে দিলাম কি বিজনেস এন্টিটি কনসেপ্ট থেকে, কিন্তু প্রফিট অ্যান্ড লস কোথায় বেরোয়, প্রফিট অ্যান্ড লস বেরোয় ফিনান্সিয়াল কি না, প্রফিট অ্যান্ড লস থেকে কী বোঝা যায়, ফিনান্সিয়াল পজিশন। মনে ছিল কালকেই একদিন ক্লাসে আমি ডিসকাস করলাম কি ফিনান্সিয়াল তোমার পারফরমেন্স পিএল থেকে, ফিনান্সিয়াল পজিশন ব্যালেন্স শিট থেকে। তো প্রফিট অ্যান্ড লস তো হয়ে গেল প্রথম, এটা ফিনান্সিয়াল পজিশন তোমাকে প্রফিট অ্যান্ড লস কী করলো, ফিনান্সিয়াল পজিশন দেখিয়ে দিল, পজিশন দেখিয়ে দিল এটা ট্রু আছে কি না। আর একটা দুটো গ্যাপ দিয়েছে না, তো এইদিকে প্রফিট অ্যান্ড লস তো একসাথে টার্ম ইউজ হয়, অ্যান্ড ট্রু ড্যাশ অফ দি বিজনেস এন্টিটি ক্যান নট। তো আর সেকেন্ড কি ট্রু পাবে না, ফিনান্সিয়াল এটা সরি এটা বারবার পারফরমেন্স, পিএল প্রফিট অ্যান্ড লস কী হয়, ফিনান্সিয়াল পারফরমেন্স হবে, পারফরমেন্স হচ্ছে তোমার পিএল অ্যাকাউন্ট থেকে, আর ফিনান্সিয়াল পজিশন হয় ব্যালেন্স শিট থেকে। পজিশনটা কি হবে, ফিনান্সিয়াল পজিশন ব্যালেন্স শিট থেকে। তাহলে যদি ফিনান্সিয়াল পজিশন যদি জানা হয় ট্রু, তাহলে ব্যালেন্স শিটে সেটা ট্রু যদি না হয়, আর ফিনান্সিয়াল পারফরমেন্স পিএল। তো এইদিকে দুটো যে গ্যাপ দিয়েছে, বিজনেস এন্টিটি প্রিন্সিপালস ইজ নট ফলোড,
যদি তুমি বিজনেস এন্টিটি কনসেপ্টকে ফলো করছো না, তুমি না ট্রু পিএল পাবে না ট্রু ফিনান্সিয়াল পজিশন পাবে। তাহলে এদিকে দুটো হবে, একটা পিএল আর একটা ফিনান্সিয়াল পজিশন অফ প্রভিজন, এটা ধরো প্রভিজন ফর ডাউটফুল ডেট, ডাউটফুল debt is an example of dash principle। দেখো প্রভিশন ফর ডাউটফুল, আমার ডেটার কাকে বলা হয়? डेटर the person to whom goods sold on credit, person to whom गुड सोल्ड ऑन goods sold on credit, goods sold on credit, যাকে আমি ধারে মাল বিক্রি করি তাকে আমাকে কি বলে? ডেটার। এ আমাকে ফিউচারে টাকা দিবে, তাহলে এই আমার অ্যাসেটস হলো, ফিউচারে টাকা দেবে। ভাবো আমি কাউকে আমার টোটাল ডেটাস হচ্ছে কি অনেকজনে মিলিয়ে যত ইন্ডিভিজুয়াল আছে সবাই মিলে আমি 2 লাখ টাকা আমার ডেটাস আছে, ডিউ আছে, এদের থেকে 2 লাখ টাকা পাবো। কিন্তু আমি দেখেছি আমার ট্রেন্ডে অনুযায়ী কি প্রত্যেকবার যারা 10% তারা আমার ব্যাড ডেট করে দেয়। তো আমি ওর জন্য একটা রিজার্ভ তৈরি করলাম লসের, প্রভিশন ফর ডাউটফুল ডেট। ডাউটফুল মানে যাদের উপরে বিশ্বাস নেই, টাকা নাও দিতে পারে, ডাউটফুল ডেট। আর আমি 10% বের করলাম, এটা যত আমার ডেটা তার 20,000 টাকা। এই যে 20,000 টাকা, তাহলে আমার 1,80,000 হলো, ব্যালেন্স শিটে 1,80,000 দেখানো হলো। তাহলে আমার অ্যাসেটস ছিল অ্যাকচুয়ালি 2 লাখে, কিন্তু আমি দেখালাম কত? 1,80,000। আবার পিএল এর মধ্যে এটাকে প্রফিট অ্যান্ড লসে, যেহেতু এটাকে আমরা পিএল এর মধ্যে প্রভিশন ফর ব্যাড ডেট বলকে পিবিডি আমি 20,000 শো করলাম, ঠিক আছে? তো এই যে দুটো কাজ করলাম, এইদিকে অ্যাসেটস কমিয়ে দিলাম, এইদিকে আমি পিএল করলাম। তো ভাবো আমার 1 লাখ টাকা ছিল, এইটে 20,000 কমে গেল, তাহলে আমার প্রফিট তো 80,000 হয়ে গেল। 1 লাখ প্রফিট হওয়ার কথা ছিল, কিন্তু এই প্রভিশন দেখানোর জন্য 80,000 হয়ে গেল। তাহলে আমি প্রফিটকে কমিয়ে দিচ্ছি, তার মানে আমি লস শো করছি। তাহলে আমি কোন কনসেপ্টে অনুযায়ী লসকে দেখাচ্ছি? যেটা হয়নি, যেটা এখনো যেটা হয়নি, ঠিকই বলছো, যেটা এখনো হয়নি ফিউচারে হবে, যেটা एक्चुअली नहीं এখন, अभी तो नहीं हुआ है, हम प्रोविज़न कर रहे हैं, मान के चल रहे हैं कि 10% डेटर ऐसा होगा जो फ्यूचर में पैसा नहीं देगा। মানে যেটা এখন লস হয়নি সেটাও আমি এস্টিমেট করছি। এই কোন কনসেপ্টে বলা হয়? কনজারভেটিজম কনসেপ্ট। কোন কনসেপ্টে? কনজারভেটিজম কনসেপ্ট। এইটাই বলেছিল তো, বা প্রুডেন্স বলো, দুটো মানে একই জিনিস বারবার বলছি। प्रूडेंस বা कंजर्वेटिज्म कॉन्सेप्ट यही बोला कि फ्यूचर का लॉस को तुम एस्टिमेट कर सकते हो, प्रॉफिट को नहीं। तो ये तो लॉस है ना, जो अभी हुआ नहीं है, फ्यूचर में हो सकता है, कंफर्म भी नहीं है, हो सकता है, लेकिन उसको एस्टिमेट करके रखे हो। नेक्स्ट कि बोलो, इफ स्टेट लाइन ऑफ डेप्रिसिएशन इज यूज्ड इन 1 ईयर एंड इट शुड बी यूज्ड इन द नेक्स्ट ईयर, इट इज एज पर डैश। देखो তুমি যদি 1 বছর স্টেট লাইন মেথড, ডেপ্রিসিয়েশনের একটা মেথড হয়, ডেপ্রিসিয়েশন মানে ডিক্রিজ ইন দি ভ্যালু অফ অ্যাসেটস। স্টেট লাইন মেথড 1 বছর ইউজ করলে নেক্সট ইয়ার ডিমিনিশিং ব্যালেন্স মেথড, মানে স্টেট লাইন মেথড মানে অরিজিনাল কস্ট পে, ভাবো কোনো মেশিনে 1 লাখ টাকা দাম আছে, ওর 10% চার্জ করলে তো 10,000 টাকা ডেপ্রিসিয়েশন হলো। নেক্সট ইয়ার আবার কী করলে 90,000 ওর ভ্যালু হয়ে গেল, তার উপরে 10% করে দিলে, ফের তারপরে ইয়ার আবার নেক্সট ইয়ারে স্টেট লাইন মেথডে 1 লাখের উপরে ফের আবার 10%, তাহলে এইদিকে তো 9,000 হয়ে গেছিলো, আবার ফের 10,000। এই যে ইয়ার বাই ইয়ার যদি তুমি চেঞ্জ করো, তাহলে তুমি কারেক্ট পিকচার এটা পাবে না। আর সামনে যে অ্যাকাউন্টিং করছে সেও ডিস্টার্ব হবে, যে ইউজার অফ অ্যাকাউন্টিং আছে সেও বুঝতে পারবে না যেমনি। তো তুমি যদি একটা কনসেপ্ট অ্যাডপ্ট করো, ইউ শুড ফলো দ্য সেম ইয়ার আফটার ইয়ার, ঠিক আছে? এইটা নাকি কখনো চেঞ্জ করতে পারবে না, চেঞ্জ করবে, কিন্তু তার জন্য একটা স্পেসিফিক রিজন থাকবে, আর বারবার ফ্রিকোয়েন্টলি চেঞ্জ করবে না, ঠিক আছে? তো এই ধরনের যদি করে তাহলে এটা ভুল কনসেপ্টে কাজ করছো। তোমাকে একটা কনসেপ্ট বলছে, যে কনসেপ্টের নাম আছে কনসিস্টেন্সি কনসেপ্ট। কনসিস্টেন্সি কনসেপ্ট, এই কনসেপ্ট বলছে ইফ ইউ অ্যাডপ্ট ওয়ান মেথড of depreciation, you should follow the same in upcoming years or year after year। एक बार जो मेथड अडॉप्ट किया उसको कंटिन्यू फॉलो करते रहना होगा, ठीक है? तो
कंसिस्टेंसी कॉन्सेप्ट। कौन सा कॉन्सेप्ट बोला ये वाला बात? कंसिस्टेंसी क्या बोला है कि जो भी मेथड अडॉप्ट करोगे उसको कंटिन्यू चलाना हर साल, ठीक है। ये नहीं है कि चेंज करना ही नहीं, अगर कुछ बहुत बड़ा गलती हम कर सके उसको, अगर वो मेथड में बहुत बड़ा खामी निकल गया उसको चेंज करो, लेकिन डेली जो रहा इस साल ये अगले साल वो फिर दूसरा साल चेंज, ऐसा करोगे तो सामने जो तुम्हारा रिपोर्ट चेक करेगा वो समझ नहीं पाएगा यूजर्स। तो देखो यहाँ पर क्या होता है, स्टेट लाइन मेथड ऑफ डेप्रिसिएशन इज यूज इन 1 ईयर। एक साल स्टेट लाइन यूज किए, अगले साल इट शुड बी यूज इन द नेक्स्ट ईयर, अगले साल फिर उसी को यूज करना है। ये कौन मेथड बोला है? सेम मेथड को बार बार यूज करना, कंसिस्टेंसी कॉन्सेप्ट या कंसिस्टेंसी प्रिंसिपल्स, ठीक है। तो समझ में आया? इज रिकॉग्नाइज एट द टाइम एट द पॉइंट ऑफ सेल डिनोट टू द कॉन्सेप्ट, माने जब सेल हुआ तब, जब पैसा आएगा उससे कोई लेना देना नहीं है। व्हेन सेल्स एट द पॉइंट ऑफ सेल डिनोट, माने सेल्स का जो ट्रांजेक्शन इंटर किया उसी समय रेवेन्यू सेल को रिकॉग्नाइज कर लेना है। ये कौन कॉन्सेप्ट बोला था? रेवेन्यू रिकॉग्निशन कॉन्सेप्ट बोले थे ना, इस तरह से क्वेश्चन आया। तो रेवेन्यू रिकॉग्निशन कॉन्सेप्ट क्या बोला है कि रेवेन्यू शुड बी रिकॉग्नाइज एट द पॉइंट ऑफ सेल या व्हेन द ट्रांजेक्शन ऑफ सेल आर इंटर्ड इनटू, नॉट द अमाउंट रिसीव्ड और रिसीव्ड आफ्टर द सेल के बाद जब जो कलेक्शन होगा उस पॉइंट पे सेल को नहीं मानना है। सेल जिस दिन किया उसी दिन, चाहे पैसा मिले या ना मिले। रेवेन्यू रिकॉग्निशन कॉन्सेप्ट बोलेছিল না, কি বলেছিল কি রেভিনিউকে রিকগনাইজ করবে এট দ্য পয়েন্ট অফ সেল। বলো বুঝতে পারলে? শত ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 10টা।